ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করিয়া টেবিলের একপাশে রাখিয়া দিল। তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্যমনস্কভাবে জানালার বাহিরে তাকায়া রাখিল। কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করিতেছিল। বাড়ির তেতলার ঘর কয়টি লইয়া আমাদের বাসা। বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নবোদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হয়ে গিয়েছে। হ্যারিসন রোডের উপর গাড়ি মোটর ট্রামের ছুটাছুটি ও ব্যস্ততার অন্ত নাই। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে। তাহাদের অনেক ঊর্ধ্বে একঝাঁক পায়ারা কলিকাতা শহরটাকে নিচে ফেলিয়া যেন সূর্যলোক পরিভ্রমণ করিবার আশায় ঊর্ধ্বে হইতে আরও ঊর্ধ্বে উঠিতেছে। বেলা প্রায় ৮টা। প্রভাতী চা ও জলখাবার শেষ করিয়া আমাদের দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম। ব্যোমকেশ জানালার দিক হইতে চক্ষু ফিরাইয়া বলিল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরুচ্ছে, লক্ষ্য করেছে? আমি বলিলাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলিল, বিজ্ঞাপন পড় না? তবে পড় কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ার কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়। ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাইবে। বাহির হইতে তাহাকে দেখিয়া বা তাহার কথা শুনিয়া একবারও মনে হয় না যে তাহার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাহাকে খোঁচা দিয়া প্রতিবাদ করিয়া একটু উত্তেজিত করিয়া দিতে পারিলে ভিতরকার মানুষটি কচ্ছপের মত বাহির হইয়া আসে, শ্রদ্ধাক স্বল্পভাষী। কিন্তু ব্যঙ্গবিদ্রুপ করিয়া একবার তাহাকে চটাইয়া দিতে পারিলে তাহার চুরির মত শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়িয়া বাহির হইয়ে পড়ে। তখন তাহার কথাবার্তা সত্যিই শুনিবার বস্তু হইয়া দাঁড়ায়। আমি খোঁচা দিবার লোভ সামালাইতে পারিলাম না। বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতকগুলো বাজে খবর চাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলিল, তাদের দোষ নেই। তোমার মত লোকের চিত্তবিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওই সব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কি চোরাই মাল পাচার করবার নূতন ফন্দি আটছে, এসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টারে টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। আমি হাসিয়া বলিলাম, তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়বি। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুড়িয়া দিয়া বলিল, পড়ে দেখ, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাইতে উল্টাইতে এক কোণে একটি অতি ক্ষুদ্র 3 লাইনের বিজ্ঞাপন দৃষ্টিগোচর হইল। লাল পেন্সিল দিয়া দাগ দেওয়া ছিল বলিয়াই চোখে পড়ি, নচেত খুঁজিয়া বাহিরা করিতে বিশেষ বেগ পাইতে হয়। পথের কাটা যেদিকে পথের কাটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইটওয়ে লেডলোর দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়ে দাঁড়াইয়া থাকিবেন। কেই 3বার পড়িয়াও বিজ্ঞাপনের মাথামুন্ড কিছুই বুঝিতে পারিলাম না। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালে পথের কাঁটা দূর হয়ে যাবে, এ বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটায় বাকি বস্তু? ব্যোমকেশ বলিলা, সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রাত বার হচ্ছে, পুরনো কাগজ ঘাটলেই দেখতে পাবে। আমি বলিলাম, কিন্তু এ বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোন মানেই হয় না। ব্যোমকেশ বলিলা, আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাতের কড়ি খরচ করে বিজ্ঞাপন দিয়ে না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখ, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিস খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তা নেই। তারপর দেখ, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়, এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজাই যে এ লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলুম না? আচ্ছা, বুঝিয়ে বলছি, শোন। যিনি বিজ্ঞাপন দিচ্ছেন
তিনি জনসাধারণের ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো, এমনভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্কে এখন দরকার নেই, কিন্তু মনে কর তুমি ওই জিনিসটা চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে কর তুমি যথাসময় সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে। তারপর কি হলো? শনিবার বেলা 5টার সময় ওই জায়গায় কীরকম লোক সমাগম হয় সেটা বোধ হয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হয়টওয়ে নেডেল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করে আব্রো মহোষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া বুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানা চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর আর কি চোরে কামারে দেখা হল না, অথ সিন্ধাকাটি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেলা। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হল, অথ তিনি কে, কিরকম চেহারা তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়ে বলিলাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেই মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনই নন। আমি মাথা নাড়িয়া বলিলাম, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারে না। ব্যোমকেশ উঠিয়া ঘরে পায়চারি করিতে করিতে কহিল, আরে অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতকগুলো অনুমান বয়ক কিছুই থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি অনুমান ছাড়া আর কিছুই নয়, অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলিপোলাও চলে যাচ্ছে। আমি চুপ করিয়া রইলাম, মন হইতে সায় দিতে পারিলাম না। অনুমান যে প্রত্যক্ষে প্রমাণের সমক্ষ হইতে পারে এ কথা সহজে মানিয়া লওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করিলাম। জানিতাম এই নীরবতায় সে আরও অসহিষ্ণু হইয়া উঠিবে এবং অচিরাত আরও জোরালো যুক্তি আনিয়া হাজির করিবে। একটা চড়াই পাখি কুটামুখে করিয়া খোলা জানালার উপর আসিয়া বসিল এবং ঘাড় ফিরাই ফিরাই উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়া আমাদের পর্যবেক্ষণ করিতে লাগিল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়া পড়িয়া অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, আচ্ছা, ওই পাখিটা কি চায় বলতে পার? আমি চমকিত হইয়া বলিলাম, কি চায়? ওহ, বোধহয় বাসা তৈরি করবার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো, কোন সন্দেহ নেই। 2 হাত পশ্চাতে রাখিয়া মৃদু হাস্যে ব্যোমকেশ বলিল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো থাকলে প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়? দেখিলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাচে পড়িয়া গিয়েছি। কহিলাম, না, তবে অনুমান। পথেশ, এতক্ষণ তবে দিয়ালা করছিলে কেন? দিয়ালা করিনি। কিন্তু তুমি কি বলতে চাও, চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একজনের জানলায় উঠে বসে থাক, তাহলে কি প্রমাণ হবে যে তুমি বসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? ব্যোমকেশ হাসিতে লাগিল, বলিল, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান এক্কেবারে অমোঘ, তার ভুল হবার জন্যে। আমারও জিদ চড়িয়া গিয়েছিল। বলিলাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলুম না। ব্যোমকেশ বলিল, সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোন কাজও নেই, কালেই তোমার বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকর্ণ হইয়া শুনিয়া বলিল, অপরিচিত ব্যক্তি, পুর, মোটামুটি নাদুস নুদুস বললেও অত্যক্তি হবে না। হাতে লাঠি আছে, কেউ নি, নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ
তেতালায় আমরা ছাড়া আর কেউ থাকে না। কুলিয়া মুখ টিপিয়া হাসে। কি? বাহিরে দরজায় কড়া নড়িয়া উঠি। ব্যোমকেশ ডাকিয়া বলি, ভেতরে আসুন, দরজা খোলা আছে। তাহার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপার মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোচানো থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়ি গোঁফ কামানো, মাথার সম্মুখ ভাগ তাক পড়িয়া পরিষ্কার হইয়া গিয়েছে। তেতলার সিঁড়ি ভাঙিয়া হাঁফাইয়া পড়িয়েছিলেন, তাই ঘরে প্রবেশ করিয়া প্রথমটা কথা কহিতে পারিলেন না। পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুচিতে লাগিলেন। ব্যোমকেশ মৃদু স্বরে আমাকে শুনাইয়া বলিল, অনুমান অনুমান। আমি নীরবে তাহার শ্লেষ হজম করিলাম, কারণ এই ক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তাহার অনুমান যে বর্ণে বর্ণে মিলিয়া গিয়েছে তাহাতে সন্দেহ নাই। ভদ্রলোকটি দম লইয়া জিজ্ঞাসা করিলেন, ডিটেকটিভ ব্যোমকেশবাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলিয়া দিয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া ব্যোমকেশ বলিল, বসুন, আমারই নাম ব্যোমকেশ বক্সি, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি। একটি জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসিয়া পড়িয়া ফ্যাল ফ্যাল করিয়া ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া রহিলেন। আমারও বিস্ময়ের অবধি ছিল না। এই পোর ভদ্রলোকটি দেখিবা মাত্রে তাহাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কিরূপে সম্ভব হইল, তাহা একেবারেই আমার মস্তিষ্কে প্রবেশ করিল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখিয়াছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো ঠেকল। ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করিয়া বলিলেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলিল, অনুমান মাত্র। প্রথম, আপনি পোর; দ্বিতীয়ত, আপনি সঙ্গতিপন্ন; তৃতীয়ত, আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং অসম্পূর্ণ রাখিয়ে ব্যোমকেশ হাত নাড়িয়া বুঝাইয়া দিল, ইহার পর তাহার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এইখানে বলিয়া রাখা ভালো হয়, কিছুদিন হইতে এই কলিকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটিতেছিল এবং যাহাকে গ্রামোফোন পিন মিস্ট্রি নাম দিয়া শহরের দেশি বিলাতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাধাইয়া দিয়েছিল, তাহার ফলে কলিকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করিবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়িচেরা হইয়া উঠিয়েছিল এবং গৃহ হইতে পথে বাহির হইবার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করিয়েছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক পৈত্য ভদ্রলোক প্রাতকালে কর্নওয়ালিস স্ট্রিট দিয়া পদব্রজে যাইতেছিলেন। রাস্তা পার হইয়া অন্য ফুটপাতে যাইবার জন্য যেমনি পথে নামিয়েছেন, অমনি হঠাৎ মুখ থুবড়িয়া পড়িয়া গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না। সকলে মিলিয়া তাহাকে ধরাধরি করিয়া তুলিয়া আনিবার পর দেখিল তাহার দেহে প্রাণ নাই। হঠাৎ কিসে মৃত্যু হইল অনুসন্ধান করিতে গিয়া চোখে পড়িলেন, তাহার বুকের ওপর এক বিন্দু রক্ত লাগিয়া আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নাই। পুলিশ অমৃত্যু সন্দেহ করিয়া লাশ হাসপাতালে পাঠাইয়া দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখিলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিঁধিয়া আছে। কেমন করিয়া এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করিল তাহার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখিলেন। বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সম্মুখ দিক হইতে বক্ষের চর্ম ও মাংস ভেদ করিয়া মর্মস্থানে প্রবেশ করিয়াছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হইয়াছে। এই ঘটনা লইয়া সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হইল এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বাহির হইয়া গেল। ইহা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তবে কিরূপে ইহা সংঘটিত হইল তাহা লইয়া অনেক গবেষণা প্রকাশিত হইল, কিন্তু একটা কথা কেহই পরিষ্কার করিয়া বলিতে পারিলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করিয়াছে তাহার ইহাতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে ইহার তদন্তভার গ্রহণ করিয়াছেন তাহাও কাগজে প্রকাশ পাইল। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটার হার্ট ফেল করিয়েছিল,
কিন্তু উপস্থিত ভালো সংবাদপত্রের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা এই নূতন ফন্দি বাহির কয়ে তিলকে তাল কেরিয়ে তুলিয়েছে। ইহার দিন আসতেক পরে শহরের সকল সংবাদপত্রে 1.5 ইঞ্চি টাইপে যে খবর বাহির হইল, তাহাতে কলিকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হইয়া উঠিয়া বসিলেন। চায়ের বৈঠকে ত্রিকালজ্ঞ অরিষিদের তৃতীয় নয়ন একবারে বিস্ফোরিত হয়ে খুলিয়ে গেল। এত প্রকার গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখিল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়ে গিয়ে মৃত্যুমুখে পতিত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহে করিয়েছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতর একটা ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িতা আছে। আমাদের সেই সন্দেহে সত্যিয়ে পরিণত হইয়াছে। গতকল্যে অনুরূপ আরেকটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়েছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়েছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামায়া পদব্রজে বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছু দূর গিয়েছেন, অমনি উহ শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর সেই সময়ে জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দে। সভ্য ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকায়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়েছে। স্পষ্ট বুঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূর কর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়েছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী। কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্য আবৃত। তাহার সহিতে কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ক্রম মাত্র 48 বছর হইয়াছি। কৈলাসবাবু বিপত্মিক ও অপুত্রক ছিলেন। তাহার একমাত্র কন্যায় তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোকসন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইয়াছে। প্রকাশ যে কৈলাসবাবুর সোফার কালী সিংকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হইয়াছে। অতপর 2 হত্যা ধরিয়া খবরের কাগজে খুব হয়চয়ে চলিল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাইতে লাগিল এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলঘর্ম হইয়া উঠিল। কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা দিল। এবার তাহার শিকার সুবর্ণবণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হইতে গিয়ে উনি ভক্তিত হইলেন আর উঠিলেন না। সংবাদপত্রে যে বিরাট রয় আরম্ভ হইল তাহা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হইয়া উঠিল। কলিকাতার অধিবাসীদিগের বুকের উপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চাপিয়া বসিল। বেঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হইয়া গেল। তারপর দ্রুত অনুক্রমে আরও 2টি অনুরূপ খুন হইয়া গেল। কলিকাতা শহর বিহ্বল পক্ষাঘাতগ্রস্তের মত অসহায়ভাবে পড়িয়া রই। এই অচিন্তনীয় বিপদপাতে কি করিবে, কেমন করিয়া আত্মরক্ষা করিবে, কিছুই যেন ভাবিয়া পাইল না। বলা বাহুল্য,
ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হইয়াছিল। চোর ধরা তাহার পেশা, এবং এই কাজে সে বেশ একটু নামও করিয়াছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তাহার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ, ভিন্ন আর কিছুই নহে, তাহা সে মনে মনে ভালো রকমই জানিত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তাহার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করিয়া তুলিয়াছিল। ইতিমধ্যে বিভিন্ন অকুস্থানগুলি আমরা দুইজনে মিলিয়া দেখিয়াও আসিয়েছিলাম। ইহার ফলে ব্যোমকেশ কোনো নূতন জ্ঞান লাভ করিয়েছিলেন কিনা জানি না, করিয়া থাকিলেও আমাকে কিছু বলে না। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে যেটুক সংবাদ পাইত, তাহাই সযত্নে নোটবুকে টুকিয়া রাখিত। বোধ হয় তাহার মনে মনে ভরসা ছিল যে একদিনেই রহস্যের একটা ছিন্নসূত্র তাহার হাতে আসিয়া পড়িবে। তাই আজ যখন সত্য সত্যেই সূত্রটি তাহার হাতে আসিয়া পৌঁছিল, তখন দেখিলাম বাহিরে শান্ত সংযত ভাব ধারণ করিলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হইয়া উঠিয়েছে। ভদ্রলোকটি বলিলেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিনদুপুরে ৫-৫টা খুন হয়ে গেল। পুলিশ কিছু করতে পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম, আর একটু হলেই। তাহার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে থামিয়া গেল, কপালে শ্বেতবিন্দু দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলিলেন, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়া যে আমার কাছে এসেছেন, ভালি করেছেন। এই ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত খুলে বলুন। অদরকারি বলে অন্য কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি কিছু নেই। ভদ্রলোক কতকটা সামালিয়া লইয়া বলিতে আরম্ভ করিলেন, আমার নাম শ্রীয়াশুতোষ মিত্র। কাছেই নেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরেই বেরিয়েছি। বিয়ে থা করবার অবকাশ পাইনি। তাছাড়া ছেলেপিলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনোদিন বিয়ে করবার ইচ্ছাও হয়নি। আমি গোজানো লোক, একলা থাকতে ভালোবাসি। বয়সও কম হয়নি, আসছে মাঘে 51 বছর পূর্বে। প্রায় বছর 2 হলা কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন $1.5 লাখ ব্যাংকে জমা আছে। তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজানার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নাড়িয়া বলিলেন, না, আত্মীয় বলতে বড় কেউ নেই। তাই ও হাঙ্গামা পোহাতে হয় না। শুধু লক্ষ্মীছাড়া বোখাটে ভাইপো আছে, সেই মাঝে মাঝে টাকার জন্যে জ্বালাতন করতে আসত। কিন্তু সে চোরা একেবারে বেহেড মাতাল আর জুয়ারি। ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়ি ঢুকতে দিই না। ব্যোমকেশ প্রশ্ন করিল, ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু পরিতৃপ্তির সহিত বলিলেন, আপাতত শ্রীঘরে। রাস্তায় মাতালামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান, বিনোদ ছোড়া, আমার গুন্ধর ভাইপো, জেলে যাবার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই, কোনো হাঙ্গামা ছিল না। বন্ধুবান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনোদিন কারো অনিষ্ট করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রঘাত হল। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হত না। ভাবতাম সব গাঁজাখুরি। কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যাবেলা আমি অভ্যাসমত বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যাই। জরাসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধ্যাটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থেকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি। আমহার স্ট্রিট আর হ্যারিসন রোডের চমাথার ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাস করে গেল। একটু ফাঁক দেখে আমি চমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি, তখন হঠাৎ বুকে একটা বিষম ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে
বুকের চামড়ার ওপর কাটা ফোটার মতন একটা ব্যথা অনুভব করলাম। মনে হল আমার বুক পকেটের ঘড়ির ওপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলে। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামনে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনে ফুটপাথে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুলিয়ে গিয়েছিল, এমন করে বুকে ধাক্কা লাগলো। কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাছখানা গুঁড়ো হয়ে গেছে, আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলিতে আবার ঘর্মাক্ত হইয়া উঠিয়েছিলেন। কপালের ঘাম মুছিয়া কম্পিত হস্তে পকেট হইতে একটি ঘড়ির বাক্স বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিয়ে বলিলেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলিয়া একটা গান মেটালের পকেট ঘড়ি বাহির করিল। ঘড়ির কাজ নাই, ঠিক 9:20 বন্ধ হয়ে গিয়েছে এবং তাহার মর্মস্থল ভেদ করিয়া গ্রামোফোন পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বাহির করিয়াছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনসংযোগে নিরীক্ষণ করিয়া আবার বাক্সে রাখিয়ে দিল। বাক্সটা টেবিলের ওপর রাখিয়া আশুবাবুকে বলিল, তারপর? আশুবাবু বলিলেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবান জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল, নইলে আমিও তো এতক্ষণে হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিহরিয়া উঠিলেন, এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে। মশাই, প্রাণ নিয়ে কোথায় পালাব, কি করে আত্মরক্ষা করো, সমস্ত রাত এই শুধু ভেবেছি। শেষ রাত্রে আপনার নাম মনে পড়ো, শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটেছি। অন্ধ গাড়িতে চড়েছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি, কি জানি যদি। ব্যোমকেশ উঠিয়া গিয়া আশুবাবুর স্কন্ধে হাত রাখিয়া বলিল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু 2 হাতে ব্যোমকেশের হাত ধরিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দিব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরিয়া বসিয়া মৃদু হাস্যে বলিল, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে 3000 হল, গভর্নমেন্টও 2000 টাকা পুরস্কার ঘোষণা করছে না? পুরের কথা, এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগল, ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কীরকম শব্দ? মনে করুন মোটরে টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বলিলেন, না। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আর কোনো রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন। কিয়ৎকাল চিন্তা করিয়া আশুবাবু বলিলেন, রাস্তায় গাড়ি ঘোড়া চলে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম। আমার মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সেই সময় সাইকেলের ঘন্টির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোনো রকম অস্বাভাবিক শব্দ শুনেননি? কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ অন্য প্রশ্ন করিল, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলেপুলে নেই। ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ। একটু ইতস্তত করিয়া আশুবাবু বলিলেন, না, উইল করেছেন। হ্যাঁ, কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হইয়া উঠিতেছিল। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সংকোচ জড়িত স্বরে বলিলেন, আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবে না। ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট। বলিতে বলিতে অপ্রতিভভাবে থামিয়া গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে চাহিয়া শেষে বলিল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিসের সঙ্গে আপনার দেখা হয়? চক্ষু অন্যদিকে ফিরাইয়া আশুবাবু বলিলেন, হয়। আপনার ভাইপো কতদিন হলে জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করিয়া বলিলেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিয়ৎকাল ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়া রহিল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলি, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান।
যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেন। আশুবাবু শঙ্কিতভাবে বলিলেন, কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না। ইতিমধ্যে যদি আবার। ব্যোমকেশ বলিলেন, আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পার্থপক্ষে বাড়ি থেকে বেরুবেন না। আশুবাবু পাণ্ডুর মুখে বলিলেন, বাড়িতে আমি একলা থাকি যদি। ব্যোমকেশ বলিলেন, না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞাসা করিলেন, বাড়ি থেকে একেবারে বেরুতে পাব না? ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিলেন, একান্তই যদি রাস্তায় বেরুনো দরকার হয় পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ ললাট ভ্রুকুটি কুটিল করিয়া বসিয়া রইল। চিন্তা করিবার নূতন সূত্র সে অনেক পাইয়াছে, তাহাতে সন্দেহ নাই। তাই আমি তাহার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘণ্টা নীরব থাকিবার পর সে মুখ তুলিয়া বলিল, তুমি ভাবছে আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে নিরাপদ এ কথাই বা জানলুম কি করে? চকিত হইয়া বলিলাম, হ্যাঁ। ব্যোমকেশ বলিল, গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছে, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাথেও নয়, রাস্তায় মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছে? না, কি কারণ? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাতদৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, এমন কি অস্ত্র হতে পারে? ব্যোমকেশ বলিল, তা যখন জানতে পারবে গ্রামোফোন পিন রহস্য, তখন আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া আসিয়াছিল। বলিলাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোড়া যায়। সপ্রসঙ্গ নেত্রে চাহিয়া ব্যোমকেশ বলিল, বুদ্ধি খেলিয়েছে বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছবলে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদর গন্ধে আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? আমি বলিলাম, মনে কর যদি এয়ার গান হয়। ব্যোমকেশ হাসিয়া উঠিল, এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নূতনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাবনার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক ছোড়বার সময় তার একটা শব্দ হবেই। সে শব্দ ঢাকা পড়ে কি করে? আমি বলিলাম, তুমি তো এখনই বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হইয়া বসিয়া বিস্ফারিত নেত্রে আমার মুখের প্রতি চাহিয়া রহিল। অস্ফুট স্বরে কহিল, ঠিক তো, ঠিক তো। আমি বিস্মিত হইয়া বলিলাম, কি হল? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়া যেন চিন্তার মোহ ভাঙিয়া ফেলিল। বলিল, কিছু না। এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কি রকম? ব্যোমকেশ করাগ্রে গণনা করিতে করিতে বলিল, প্রথমত দেখ, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও পৌর। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এইটি সবচেয়ে প্রণিধানোজ্য, তারা সবাই অপুত্রক। আমি বলিলাম, তুমি তাহলে অনুমান কর যে। ব্যোমকেশ বলিলাম, অনুমান এখনো আমি কিছুই করিনি। এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরাজিতে যাকে বলে প্রেমিস। আমি বলিলাম, কিন্তু এই কটি প্রেমিস থেকে অপরাধীদের ধরা। আমাকে শেষ করিতে না দিয়া ব্যোমকেশ বলিলাম, অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গরবে ছাড়া এখানে বহুবচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে, যতই চিৎকার করুন, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমেধজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরব্রহ্মর মতো ইনি একমে বাদ দ্বিতীয়ম।
আমি সন্দেহে প্রকাশ করিয়া বলিলাম, এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলিলাম, প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করবার শক্তি 5 জন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধর, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছত বল দেখি? এমন টিপ কি 5 জনের হয়? এ যেন চক্রছিদ্র পথে মৎস্যচক্ষু বিদ্ধ করার মত। দ্রৌপদীর স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনেই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা 1 জন বা 2 জনের ছিল না। বলিয়া হাসিতে হাসিতে সে উঠিয়া পড়িল। আমাদের এই বসিবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এ ঘরে সে সকল সময় আমাকে ঢুকতে দিতে না। বস্তুত এ ঘরখানা ছিল একাধারে তাহার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলিয়া সেই ঘরটায় প্রবেশ করিতে করিতে ব্যোমকেশ বলিল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয় এটার তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বৈকালে প্রায় 3:30টার সময় ব্যোমকেশ বাহির হইয়া গিয়েছিল। কি কাজে গিয়েছিল জানি না। যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়েছে। আমি তাহার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। চায়ের সরঞ্জামও তৈয়ার ছিল। সে আসিতেই ভৃত্য টেবিলের উপর চা জলখাবার দিয়া গেল। আমরা নিঃশব্দে জলযোগ সমাধা করিলাম। এমন অভ্যাস হইয়া গিয়েছিল, ওই কার্যটা একত্র না করিলে মনোপুত হইতে না। একটা চুরুট ধরাইয়া চেয়ারে ঠেসান দিয়া বসিয়া ব্যোমকেশ প্রথম কথা কহিল। বলিল, আশুবাবুর লোকটিকে তোমার কেমন মনে হয়? ঈষৎ বিস্মিতভাবে বলিলাম, কেন বল দেখি? আমার তো ভালো লোক বলি মনে হয়, নিরীহী ভালো মানুষ গোছের। ব্যোমকেশ বলিল, আর নৈতিক চরিত্র? বলিলাম, মাতাল ভাইপোর উপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলি মনে হয়। তার ওপর বয়স্ক লোক, বিয়ে করেননি। যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করবার বয়স নেই। ব্যোমকেশ মুচকি হাসিয়া বলিল, বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক আছে। জোড়াসাঙ্কোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজানা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধ হয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন, এবং গানের মজলিস বললেও বোধ হয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বল কি হে, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন। সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। উৎসুক হইয়া বলিলাম, তাই নাকি? সঙ্গীত পিপাসু সেজে ধোপবার মতলব করেছিলে বুঝি? নাগরিকাটির দর্শন পেললে কিরকম দেখতে শুনতে? ব্যোমকেশ বলিল, একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিল, কিন্তু বর্ণনা করে তোমার মত কুমার ব্রহ্মচারীর চিত্তচাঞ্চল্যে ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। আমি হাসিয়া বলিলাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? ব্যোমকেশ বলিল, অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী? সেই রকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুজে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু ও কথায় এক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠিয়া ঘরময় পায়চারি করিতে লাগিল। অবান্তর আলোচনায় আকৃষ্ট হইয়া পাছে তাহার মন প্রকৃত অনুসন্ধানের পথ হইতে বিক্ষিপ্ত হইয়া পড়ে। পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তাহার উপস্থিত বিপদ ও বিপন্মুক্তির সমস্যা উপেক্ষা বড় হইয়া উঠে। এই ভয়ে ব্যোমকেশও আলোচনাটা আর বাড়িতে দিল্লা।
এমনইভাবে যে মানুষে মন নিজের অজ্ঞাত সারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করিয়া তুলিয়া শেষে লক্ষ্যভ্রষ্ট হইয়া পড়ে, তাহা আমারও অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করিলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সম্মুখে দাঁড়াইয়া মৃদু হাস্যে বলিল, ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন দূরতি। আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। আমি বলিলাম, তার মানে দরকারি তত্ত্ব কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ার টানিয়া বসিয়া বলিল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোড়বার সময় হত্যাকারী আর হত্য ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুড়লে অমন অব্যর্থ লাক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ কীরকম অভ্রান্ত তা তো দেখছে। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসের সুরে বলিলাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারলে না? ব্যোমকেশ বলিল, সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রহেলিকা। ভেবে দেখ, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারলে না কি করে সে এমনভাবে আত্মগোপন করলে। আমি অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলাম, আচ্ছা, এমন তো হতে পারে হত্যাকারী পকেটের ভিতর এমন একটা যন্ত্র নিয়া বেরায় যা থেকে গ্রামোফোন পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারু সন্দেহ হয় না। ব্যোমকেশ বলিল, তা যদি হত তাহলে ফুটপাথের ওপরেই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোন যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীরে ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছ? আমি নিরুত্তর হইয়া রহিলাম। ব্যোমকেশ হাঁটুর ওপর কনুই রাখিয়া ও করতলে চিবুক নষ্ট করিয়া বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। শেষে বলিল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রিকালে এ বিষয়ে আর কোনো কথা হইল না। নিদ্রার পূর্ব পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হইয়া রহিল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থাকিয়াও তাহার যুক্তির ফাঁদে ধরা দিতেছে না। তাহারই পশ্চাতে তাহার মন যে ব্যাধের মতো ছুটিয়েছে তাহা বুঝিয়া আমিও তাহার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখে সে শয়া ছাড়িয়া উঠিল এবং তাড়াতাড়ি মুখাত ধুইয়া 1 পেয়ালা চা গলাধকরণ করিয়া বাহির হইয়া গেল। ঘণ্টা 3 পরে যখন ফিরিল তখন জিজ্ঞাসা করিলাম, কোথায় গেছিলে? ব্যোমকেশ জুতার ফিতা খুলিতে খুলিতে অন্যমনে বলিল, উকিলের বাড়ি। তাহাকে উন্মনা দেখিয়া আমি আর প্রশ্ন করিলাম না। অপরাহ্নের দিকে তাহাকে কিছু প্রফুল্ল দেখিলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া কাজ করিতেছিল। একবার টেলিফোনে কাহার সহিত কথা কহিল, শুনিতে পাইলাম। প্রায় 4:30-এর দশময় সে দরজা খুলিয়া গলা বাড়াইয়া বলিল, ওহে, কাল কি ঠিক হয়েছিল, ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত, সত্যিই পথের কাঁটার কথা একেবারে ভুলিয়া গিয়েছিলাম। ব্যোমকেশ হাসিয়া বলিল, এস তোমার একটু সাজসজ্জা করে দিই, এমনি গেলে তো চলবে না। আমি তাহার ঘরে প্রবেশ করিয়া বলিলাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কবাটযুক্ত আলমারি খুলিয়া তাহার ভিতর হইতে একটা টিনের বাস্ক বাহির করিল। বাক্স হইতে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বাঁচিয়া লয়ে বুরুষ দিয়া আমার মুখে স্পিরিট গাম লাগাইতে লাগাইতে বলিল, অজিত বন্দর যে ব্যোমকেশ বক্সির বন্ধু, এ খবর অনেক মহাত্মাই জানেন কিনা, তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার অঙ্গসজ্জা শেষ করিয়া যখন ব্যোমকেশ ছাড়িয়া দিল, তখন আয়নার সম্মুখে দিয়া দেখি, কি সর্বনাশ! এ তো অজিত বন্দ নয়, এ যে সম্পূর্ণ আলাদা লোক। বয়সও প্রায় 10 বছর বাড়িয়া গিয়াছে, রং বেশে একটু ময়লা। আমি ভীতে হইয়া বলিলাম, এই বেশে রাস্তায় বেরুতে হবে? ব্যোমকেশ সহাস্যে বলিল, মা ভই, পুলিশের বাবার সাধ্যি নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস হয় না? নিচে তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা করে দেখ, জিজ্ঞাসা কর,
অজিতবাবু কোথায় থাকেন? আমি আরও ভয় পাইয়া বলিলাম, না না, তার দরকার নেই, আমি এমনই যাচ্ছি। বাহের হইবার অসময়ে ব্যোমকেশ বলিল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে পেছু নিতে পারে। সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়। আমি বাড়িতেই রইলুম, যত শিগগির পার ফিরে এস। পথে বাহির হইয়া প্রথমটা ভারী অস্বস্তি বোধ হইতে লাগিল। ক্রমে যখন দেখিলাম আমাকে ছদ্মবেশ কাহারও দৃষ্টি আকর্ষণ করিতেছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হইলাম, একটু সাহসও হইল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খাইতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখিলেই সেলাম করিত। সেখানে গিয়া সদর্তে পান চাহিলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়া পয়সা কুড়াইয়া লইল। আমার পানে ভালো করিয়া দৃপ্পাতও করিল না। 5টা বাজিয়া গিয়েছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝিয়া ট্রামে চড়িলাম। এসপ্ল্যানেডে নামিয়া বেড়াইতে বেড়াইতে সংকেত স্থানে উপস্থিত হইলাম। মনের অবস্থা যদিও ঠিক অবিচারিকার মতো নহে, তবু বেশ একটু কৌতুক উত্তেজনা অনুভব করিতে লাগিলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হইল না। যে পথে জনস্রোত জলস্রোতের মতেই ছুটিয়া চলিয়াছে, সেখানে স্থানুর মতো দাঁড়াইয়া থাকা সহজ ব্যাপার নহে। 4টা কনুইয়ের গুতা নির্বিকারভাবে হজম করিলাম। ও কারণে সঙ্গের মত ল্যাম্পপোস্ট ধরিয়া দাঁড়াইয়া থাকায় অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়াইয়াছে। সে সপ্রশ্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই হয়তো আসিয়া জিজ্ঞাসা করিবে, কে দাঁড়ায়া আছে? কি করি? ফুটপাথের ধারেই হোয়াইটওয়ে লেডসের দোকানের একটা প্রকাণ্ড কাচ ঢাকা জানলায় নানাবিধ বিলাতি পণ্য সাজান ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। মনে ভাবিলাম, পাড়াগেনে ভূত মনে করে ক্ষতি নাই, গাটকাটা ভাবিয়া হাতে হাত করা না পড়ায়। ঘড়িতে দেখিলাম 5টা 50। কোনো ক্রমে আর 10টা মিনিট কাটিতে পারিলে বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করিতে লাগিলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে পড়িয়া রহি। 2-1 পকেটে হাত দিয়াও দেখিলাম, কিন্তু সেখানে নূতন কিছুই হাতে ঠেকিল না। অবশেষে 6টা বাজিতেই একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া ল্যাম্পপোস্ট পরিত্যাগ করিলাম। পকেট 2টা ভালো করিয়া পরীক্ষা করিলাম, চিঠিপত্র কিছুই নাই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা সমৎসর আনন্দ হইতে লাগিল। ইয়াক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নহে, তাহার একটা দৃষ্টান্ত পাওয়া গিয়েছে। এইবার তাহাকে বেশ একটু খোঁচা দিতে হইবে। এইরূপ নানা কথা ভাবিতে ভাবিতে এসপ্ল্যানেডের ড্রাম ডিপোতে আসিয়া পৌঁছিলাম। ছবি লিবেন বাবু? কানের অত্যন্ত নিকটে শব্দ শুনিয়া চমকিয়া ফিরিয়া দেখি, লুঙ্গি পরা নিজ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুজিয়া দিতেছে। বিস্মিতভাবে খুলিতেই একখানা কুৎসিত ছবি বাহির হইয়া পড়ি। এরূপ ছবির ব্যবসা কলিকাতার রাস্তাঘাটে চলে জানিতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়া দেখি লোকটা নাই। সম্মুখে পশ্চাতে চারিদিকে চক্ষু ফিরাইলাম, কিন্তু ভিড়ের মধ্যে লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখিতে পাইলাম না। অবাক হইয়া কি করিব ভাবিতেছি, এমন সময় একটা ছোট্ট হাসির শব্দে চমক ভাঙিয়া দেখিলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে আসিয়া দাঁড়াইয়াছেন। আমার দিকে না তাকাইয়াই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বলিলেন, চিঠি তো পেয়ে গেছে দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘরে যেও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডের ট্রাম আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। সাহেব তাহাতে উঠিয়া বসলেন। আমি সমস্ত শহর মারাইয়া যখন বাড়ি ফিরিলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হইয়া পড়িয়া সিগার টানিতেছে। আমি তাহার সম্মুখে চেয়ার টানিয়া বসিয়া বলিলাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধুম উদ্গীরণ করিয়া বলিল, মিনিট 20। আমি বলিলাম, আমার পেছো নিয়েছিলে কেন? ব্যোমকেশ উঠিয়া বসিয়া বলিলা, যে কারণে নিয়েছিলুম তা সফল হল না, 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডাল্লার দোকানের ভিতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলুম। পথের কাটার ব্যাপারই বোধহয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে,
তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিলে না। তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট 2-3 দেরি হয়েছিল, তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলুম তখন তুমি খাম হাতে করে ইয়ের মত দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করিয়া পাইলাম তাহা বিবৃত করিলে পর ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? আমি চিন্তা করিয়া বলিলাম, না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নাড়িয়া বলিলাম, সেটা আসল নয়, নকল, তোমার গোফদারির মত। এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোফ ধুয়ে এসো। মুখের রোমবাহুল্য বর্জন করিয়া স্নান সারিয়া যখন ফিরিলাম তখন ব্যোমকেশের মুখ দেখিয়া একেবারে অবাক হইয়া গেলাম। 2 হাত পিছনে দিয়া সে দ্রুতপদে ঘরে পায়চারি করিতেছে। তাহার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটিয়া উঠিয়াছে যে তাহা দেখিয়া আমার বুকের ভিতরটা লাফায়া উঠিল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছে নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দবেগে আমার পিঠ চাপড়াইয়া, শুধু একটা কথা অজিত, একটা ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছে? আমার মনের অবস্থা হয়েছিল, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটা পন্টন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে যেয়েছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে তুমি পরে দেখ, বলিয়া ব্যোমকেশ ফোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তাহা দেখিয়েছিলাম, কিন্তু পড়িবার সুযোগ হয় নাই। এখন দেখিলাম পরিষ্কার অক্ষরে লেখা রেখেছে, আপনার পথের কাটাকে, তাহার নাম ও ঠিকানা কি, আপনি কি চান, পরিষ্কার করিয়া লিখুন। কোনো কথা লুকাইবেন না, নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নাই। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার 10 মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়া পশ্চিম দিকে যাইবেন। একটি লোক বাইসিকেল চড়িয়া আপনার সম্মুখ হইতে আসিবে। তাহার চোখে মোটর গগল দেখিলেই চিনিতে পারিবেন। তাহাকে দেখিবা মাত্র আপনার পত্র হাতে লইয়া পাশের দিকে হাত বাড়াইয়া থাকিবেন। বাইসিকেল আরোহী আপনার হাত হইতে চিঠি লইয়া যাইবে। অতঃপর যথাসময়ে আপনি সংবাদ পাইবেন। পদব্রজে একাকী আসিবেন, সঙ্গী থাকিলে দেখা পাইবেন না। 2-3 বার সাবধানে পড়িলাম। খুব অসাধারণ বটে এবং যৎপরণাস্তি রোমান্টিক, তাহাতে সন্দেহে নাই, কিন্তু ইহাতে ব্যোমকেশের অসম্বৃত আনন্দের কোনো খুঁজিয়া পাইলাম না। জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বল দেখি? আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কালয়া অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহে নেই। লোকটার আত্মগোপন করবার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া আর তো আমি কিছু দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থামিয়া গেল। বাহিরে সিন্দিতে পদশব্দ হইল। ব্যোমকেশ ক্ষণকাল একাগ্রমনে শুনিয়া বলিল, আশুবাবু, এসব কথা ওকে বলবার দরকার নেই, বলিয়া চিঠিখানা আমার হাত হইতে লইয়া পকেটে পুরিল। আশুবাবু ঘরে প্রবেশ করিলে তাহার চেহারা দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। মাথার চুল অবিন্যস্ত, জামা কাপড়ের পারিপাট্যে নাই, গালের মাংস ঝুলিয়া গিয়েছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পাই একেবারে ভাঙিয়া পড়িয়েছেন। কাল সদ্য মৃত্যুর মুখ হইতে রক্ষা পাইবার পরও তাহাকে এত অবসন্ন ম্রিয়মান দেখি নাই। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসিয়া পড়িয়া বলিলেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি। ব্যোমকেশবাবু, আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে কহিল, সে পালাবে আমি জানতুম। সেই সঙ্গে আপনার জোড়াসাঙ্কর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মত কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া বলিলেন, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, সমস্ত। কাল আমি জোড়াসাঙ্কোয় গিয়েছিলাম, বিলাস মল্লিকেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেক দিন থেকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যান। প্রথমটা বোধ হয় কৌতূহল বসে গিয়েছিল, তারপর ক্রমে যা হয় থাকে।
ওরা এতদিন সুযোগ অভাবেই কিছু করতে পারছিল না। আশু বাবু, আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার শ্রীজীবনের কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কাব্যাকুল দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তার মানে? ব্যোমকেশ বলিল, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না। তাই ঠিক, ওরাই দুজনে আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলিকাতা শহরেই একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিলে। আপনাকে সরাতো শুধু পরমায়ে ছিল বলে আপনি বেঁচে গেলেন। আশুবাবু বহুক্ষণ 2 হাতে মুখে ঢাকিয়া বসিয়া রহিলেন। শেষ মর্মন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, বুড়ো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবনযাপন করেছিলাম, তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম, সেখানে একটু অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিন অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্যে একেবারে পাগল হয়ে গেলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলা না, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকে স্ত্রীর মতি দেখিয়েছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলুম, সে তো আপনি জানেন। ভাবতাম শিব আমাকে স্বামীর মতো ভালোবাসে, কোনোদিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্বী হতে পারে না। ইয়াক বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থাকিয়া ভগ্নস্বরে জিজ্ঞাসা করিলেন, ওরা তারা কোথায় গিয়েছে আপনি জানেন কি? ব্যোমকেশ বলিল, না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সেই পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরকাল শ্রদ্ধা করব জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেটেও আপনি নির্মল থাকতে পেরেছেন। এইটি আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে। এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে? কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছু হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে কহিলেন, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোথাও প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় লইবার পর তাহার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হয়ে রহিল। শয়নের পূর্বে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করিলাম, আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাস উকিল আর এই স্ত্রীলোকটা আছে এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামায়া বলিল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোন লাভ হত না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হত না। কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপিয়া হাসিয়া বলিল, তা যদি সম্ভব হত তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতুম না? তুমি তাদের তাড়িয়েছে? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলেই। আমি যা সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতে বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার লাভ কি হল? ব্যোমকেশ একটা হাই তুলে উঠিয়া দাঁড়ায়া বলিল, লাভ এমন কিছু নয়, কেবল দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নন, মক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুরেছে। আগে থাকতেই তারা খবর জানত কিনা? যা হোক,
বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ফেকাতে পারবে না। যদিও ফাঁসি তার উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিতে দেওয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি? পরদিন প্রাতকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করিতে আসি। সবেমাত্র চায়ের বাটি নামাইয়া রাখিয়া খবরের কাগজখানা খুলিবার জোগাড় করিতেছি, এমন সময় দরজার কড়া নাড়িয়া উঠিল। ব্যোমকেশ সচকিত হইয়া বলিলে, কে? ভেতরে আসুন। একটি ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করিল। দাড়িগোফ কামানো, একহারা চিমচিপে গরন, বয়স 30-এর মধ্যেই। চেহারা দেখিলে মনে হয় একজন অ্যাথলিট। সম্মুখে আমাদের দেখিয়া স্মিত মুখে নমস্কার করিয়া বলিল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানির এজেন্ট বলিয়া অনাহুতভাবেই একখানা চেয়ার অধিকার করিয়া বসিল। ব্যোমকেশ বিরস স্বরে বলিল, আমাদের জীবন বীমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হাসিয়া উঠিল, একজন লোক আছে, ইহাদের মুখ দেখিতে বেশ সুশ্রী, কিন্তু হাসিলেই মুখের চেহারা বদলাইয়া যায়। দেখিলাম প্রফুল্ল রায়েরও তাহাই হইল। লোকটি বোধ করি অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে আরক্ত হইয়া আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হইতে পারে দেখিয়া আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসিতে হাসিতে বলিল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছে। নেহাত দোষ দেওয়া যায় না, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন উপস্থিতে আমার কোনো দুর্বিসন্ধি নেই। আপনারই নাম তো ব্যোমকেশ বাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বাঁকাইয়া বলিল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনী দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু বলিয়া অর্থপূর্ণভাবে আমার পানে চাহিল। আমি উঠিবার উপক্রম করিতেছি দেখিয়া ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলিল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। প্রফুল্ল রায় বলিল, বেশ তো, বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? আপনার নামটি? মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশ বাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্ত বোধ হয় ডাল নয়। আমার এক সময় মনে হয় এই একগায়ে বীমার কাজ ছেড়ে আপনার মত জীবন যাপন করতে যদি পারতাম, বলিয়া পকেট হইতে পানের দিবা বাহির করিয়া একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমে অধীর হইয়া উঠিতেছিল বলিয়া, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন, তাহলে সব দিক দিয়েই সুবিধে হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তাহার দিকে ফিরিয়া বলিল, এই যে বলি, আমি বীমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন। বম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতা অফিসের চার্জ দিয়ে পাঠিয়েছি। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম মাস 2 বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদ এসে জুটল। কারুর নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বীমা কোম্পানির একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থে এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভাল লাইফ ভাঙাতে আরম্ভ করলে আমি যেখানে যাই আমার পেছু পেছু সেও সেখানে গিয়ে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো। কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো, কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়। অথচ ছিলে যোগ পেছনে লেগেই আছে। আরও মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায় ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ হইতে সযত্নে রক্ষিত 2টি চিরকুট বাহির করিয়া ছোট টুকরাটি ব্যোমকেশের হাতে দিয়ে বলিল,
দিন 12-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই? করবামাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে? ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কি না। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাদি মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। গলা বাড়াইয়া দেখিলাম এ সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলিল, পড়লেন তো? বেশ মজার নয়? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পপোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেলাম, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিস্ট্যান্ড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়া বলিল, এই দেখুন সে চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলিয়া পড়িতে লাগিল। আমি উঠিয়া আসিয়া তাহার পিঠের উপর ঝুঁকিয়া দেখিলাম ঠিক আমার পত্রেরই অনুরূপ, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11 মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করিবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থামিয়া চিঠিখানা পড়িবার অবকাশ দিয়া বলিতে লাগিল, একে তো পকেটে চিঠি একটা কি করে ভেবেই পেলাম না, তার ওপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিস্ট্রি ভালোবাসি না মশাই, কিন্তু এ চিঠিওর যেন আগাগোড়াই মিস্ট্রি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকানো রয়েছে। নইলে সব তাতে এত লুকোচুরি কেন? লোকটা কে, কিরকম প্রবৃত্তি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলেছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনিই বলুন তো। বলিয়া সে আমার মুখের দিকে চাহিল। আমি উত্তর দিবার পূর্বেই ব্যোমকেশ বলিল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন? আপনি কোন বিষয়ে পরামর্শ আন তাই বলুন। প্রফুল্ল রায় একটু ক্ষণ হইয়া বলিল, সেই কথাই তো জিজ্ঞাসা করছি। চিঠির লেখকে চিনি না, অথচ তার ভাগ্যতিক দেখে সন্দেহ হয় লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটি দিন বাকি। কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, দেখুন আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলুম না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনও যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথাকর্তব্যে বলে দেব। প্রফুল্ল রায় বলিল, কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাত্রে সুবিধে হবে নাকি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিল, না, আর রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকব, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলিয়া ফেলিয়াই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করিয়া কথাটা ঘুরাইয়া লইয়া বলিল, কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই। কাল বিকেলে 4টে 4:30 সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ, তাই আসবে। পকেট হইতে আবার ডিবা বাহির করিয়া 2টা পান মুখে পুরিয়া ডিবাটা আমাদের দিকে বাড়াইয়া দিয়া বলিল, পান খান কি? খান না? আমরা একটা বদ অভ্যাস কিছুতেই ছাড়তে পারি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আজ উঠি তাহলে। নমস্কার। আমরা প্রতি নমস্কার করিলাম। দ্বার পর্যন্ত গিয়া রায় ফিরিয়া দাঁড়াইয়া বলিল, পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হয়ে বলিল, পুলিশে সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করব না। এই নিয়ে যান আপনার টাকা। বলিয়া টেবিলের ওপর নোটখানা অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে। বলিতে বলিতে প্রফুল্ল রায় দ্রুতপদে বাহির হইয়া গেল। প্রফুল্ল রায় চলিয়া গেলে ব্যোমকেশও নোটখানা তুলিয়া লইয়া নিজের লাইব্রেরি ঘরে ঢুকিল। তারপর সজব্দে দরজা বন্ধ করিয়া দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হইয়া উঠে বটে, কিন্তু কিছুক্ষণ একাকী থাকিবার পর সে ভাব আপনি তিরোহিত হইয়া যায়, তাহা আমি জানিতাম।
তাই মনটা বহু প্রশ্ন কণ্টকিত হইয়া থাকিলেও অপঠিত সংবাদপত্রখানা তুলিয়া লইয়া তাহাতে মনসংযোগের চেষ্টা করিলাম। কয়েক মিনিট পরে শুনিতে পাইলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা কহিতেছে। বুঝিলাম কাহাকেও টেলিফোন করিতেছে। দু একটা ইংরাজি শব্দ কানে আসিল, কিন্তু কাহাকে টেলিফোন করিতেছে ধরিতে পারিলাম না। প্রায় 1 ঘণ্টা ধরিয়া কথাবার্তা চলিল। তারপর দরজা খুলিয়া ব্যোমকেশ বাহির হইয়া আসিল। চাহিয়া দেখিলাম তাহার স্বাভাবিক প্রফুল্লতা ফিরিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিলাম কাকে ফোন করবেও। সে কথায় উত্তর না দিয়া ব্যোমকেশ বলি, কাল এসপ্ল্যানেড থেকে ফেরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল জানো। আমি চকিত হইয়া বলিলাম, না, নিয়েছিল নাকি? ব্যোমকেশ বলে, নিয়েছিল, তাতে কোন সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস আমি শুধু তাই ভাবছি বলিয়া নিজের মনে মৃদু মৃদু হাসিতে লাগে। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা কি আছে তা বুঝিলাম না। ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেয়ালির মতো হইয়া দাঁড়ায় যে তাহার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এ বিষয়ে তাহাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হইলে সে কিছুই বলিবে না। তাই আমি আর বাক্য ব্যয় না করিয়া স্নানাদির জন্য উঠিয়া পড়িলাম। দ্বিপ্রহর ও সন্ধ্যবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসিয়াই কাটাইয়া দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে দু একটা প্রশ্ন করিলাম, কিন্তু সে শুনিতেই পাইল না। চেয়ারে চক্ষু বুঝিয়া পড়িয়া রহল। শেষে চমকিয়া উঠিয়া বলিল, প্রফুল্ল রায়? ও আজ সকালে যিনি এসেছিলেন? না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রিকালে তাহারাদির পর নীরবে বসিয়া ধূমপান চলিতেছিল। ঘড়িতে টং করিয়া 10:30 বাজিতেই ব্যোমকেশ চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল, উঠো বিরজায়া বাঁধ কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। বিস্মিত হইয়া বলিলাম, সে আবার কি? ব্যোমকেশ বলিল, বাহ, পথের কাটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই? আমি আশঙ্কায় উঠিয়া দাঁড়াইয়া বলিলাম, মাফ কর, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। আমি তো যাবেই, তোমারও যাওয়া চাই, কিন্তু না গেলেই কি নয়? পথের কাটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেনে? তার চেয়ে যদি গ্রামোফোনের পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে, তাহলে যে ঢের কাজ হতো। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করেলি বা মন্দ কি? গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো কিছু খবর তো চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করেছি। এখন ও ঘরে চল, সময় ক্রমেই সংক্ষেপ হয়ে আসছে। লাইব্রেরিতে লইয়া গিয়া ব্যোমকেশ ক্ষিপ্ত হস্তে আমার মুখসজ্জা করিয়া দিল। দেয়ালে লম্বিত দীর্ঘ আয়ানাটায় উঁকি মারিয়া দেখিলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাট দাড়ি ইন্দ্রজাল প্রভাবে ফিরিয়া পাইয়াছি। কোথাও এতটুকু তফাত নাই। আমাকে ছাড়িয়া দিয়া ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করিল। মুখের কোনো পরিবর্তন করিল না। দেরাজ হইতে কালো রঙের সাহেবী পোশাক বাহির করিয়া পরিধান করিল। পায়ে কালো রবার সোল জুতা পরিল। তারপর আমাকে আয়নার সম্মুখে 5-6 হাত দূরে দাঁড় করাইয়া নিজে আমার পিছনে গিয়ে দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, আয়নায় আমাকে দেখতে পাচ্ছি? না, বেশ। এখন সামনে দিকে এগিয়ে যাও, এবার দেখলে পেলে? না, ব্যাস, কাম ফাতে। এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকিয়ে লাক্ষ্যে করিয়েছিলাম ব্যোমকেশের টেবিলের উপর 2টি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরূপ আকৃতির প্লেটে মটন চপ খাইতে দিয়ে সেইরূপ। সেই প্লেটে একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপর করিয়ে চাপিয়া ধরিয়া চড়া ন্যাক্ষারার ফালি দিয়ে শক্তভাবে বাঁধিয়ে দিল। বলিল, সাবধান খসে না যায়, ওর ওপর কোট পরলে আর কিছু দেখা যাবে না। আমি ঘোর বিস্ময়ে বলিলাম, এসব কি হচ্ছে? ব্যোমকেশ হাসিয়া বলিল, কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্টকোটের ভিতরে পুরিয়া বোতাম লাগাইয়া দিল। বাঁধিবার প্রয়োজন হইল না। এইরূপে বিচিত্র প্রসাধন শেষ করিয়া রাত্রি 11:20 সময় আমরা বাহির হইলাম। দরাজ হইতে কয়েকটা জিনিস পকেটে পুরিতে পুরিতে ব্যোমকেশ বলিল, চিঠি নিয়েছি। কি সর্বনাশ! নাও নাও, শিগগির একখানা সাদা খামের মধ্যে পুরে নাও। শিয়ালদহের মোড়ের উপর একটা খালি ট্যাক্সি পাইয়া তাহাতে চড়িয়া বসিলাম।
পথ জনবিরল। দোকানপাট প্রায় বন্ধ হইয়া গিয়েছি। আমাদের ট্যাক্সি নির্দেশ মতে হু হু করিয়া চৌরঙ্গীর দিকে ছুটিয়া চলিল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে বিভিন্ন হইয়া গিয়েছি, সেই স্থানে ট্যাক্সি হইতে নামিলাম। ট্যাক্সি চালক ভাড়া লইয়া হর্ন বাজাইয়া চলিয়া গেল। চারিদিকে দৃষ্টিপাত করিয়া দেখিলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটি লোক নাই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণীর নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করিয়া তুলিয়েছি। ঘড়িতে তখনও 12টা বাজিতে 10 মিনিট বাকি। কি করিতে হইবে গাড়িতে বসিয়া পরামর্শ করিয়া লইয়েছিলাম, সুতরাং কথা বলিবার প্রয়োজন হইল না। আমি আগে আগে চলিলাম। ব্যোমকেশ ছায়ার মতে আমার পশ্চাতে অদৃশ্য হইয়া গেল। তাহার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতা আমার কাছেও যেন তাহাকে কায়াহীন করিয়া তুলিল। আমার পায়ের সঙ্গে পা মিলাইয়া সে আমার ঠিক 6 ইঞ্চি পশ্চাতে চলিয়েছি, তবু মনে হইল যেন আমি একাকী। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করিয়াছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নহে। পথের দুই পাশে প্রাসাদ থাকিলে আলো প্রতিফলিত হয়, এখানে তাহা হইতেছে না। দুই দিকের শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করিয়া লইতেছে। এই অবস্থায় সম্মুখ হইতে আসিয়া কোনো কি পুজিয়ে পারেনি। আমার পশ্চাতে আরেকটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলিয়াছে। পাশের ট্র্যাম লাইনে ট্র্যামের যাতায়াত বহু পূর্বে বন্ধ হইয়া গিয়েছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং একটানাভাবে চলিয়াছে। আমি রাস্তার মাঝখান ধরিয়া হাঁটিয়া চলিলাম। দূরে পশ্চাতে একটা ঘড়িতে ঢং ঢং করিয়া মধ্যরাত্রি ঘোষিত হয়। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলো বাজিতে আরম্ভ করিল। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝঙ্কৃত হইয়া উঠিল। ঘড়ির শব্দ মিলায়া যাইবার পর কানের কাছে ফিসফিস করিয়া ব্যোমকেশ বলিল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তাহা ভুলিয়াই গিয়েছিলাম। চমকিয়া পকেট হইতে খামখানা বাহির করিয়া হাতে লইলাম। আরও 6-7 মিনিট চলিলাম। খিদিপুর পুল পৌঁছিতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সম্মুখে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখিয়া সচকিত হইয়া উঠিলাম। কানের কাছে শব্দ হইল, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতরা হইতে লাগিল। মিনিট খানেকের মধ্যে দেখা গেলে পিচঢালা কালো রাস্তার উপর কৃষ্ণতর একটা বস্তু দ্রুতবেগে অগ্রসর হইয়া আসতেছে। কয়েক মুহূর্তে পরে বাইসিকলের মূর্তি স্পষ্ট হইয়া উঠিল। আমি দাঁড়াইয়া পড়িয়া খামসমেত হাতখানা পাশের দিকে বাড়াইয়া দিলাম। সম্মুখে বাইসিকলের গতিও মন্থর হইল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিতে লাগিলাম। বাইসিকলের 25 গজের মধ্যে আসিল, তখন দেখিতে পাইলাম কালো স্যুট পরিহিত আরোহী সম্মুখে ঝুঁকিয়া মোটর গগলের ভিতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখিতেছে। মধ্যম গতিতে সাইকেলের যেন আমাকে লক্ষ্য করিয়ায় অগ্রসর হইতে লাগিল। আমাদের মধ্যে যখন আর 10 গজ মাত্র ব্যবধান, তখন করাং করাং করিয়া সাইকেলের ঘণ্টি বাজিয়া উঠিল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খাইয়া আমি প্রায় উল্টাইয়া পড়িয়া গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শতখণ্ডে ভাঙিয়া গিয়েছে বুঝিতে পারিলাম। তারপর নিমিষের মধ্যে একটা কাণ্ড হইয়া গেলা। আমি ভলিয়া পড়িতেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগ সম্মুখ দিকে লাপাইয়া পড়িল। বাইসিকল আরোহী আমার পশ্চাতে আর একটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না, তবু সে পাশ কাটাইয়া পলাইতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। ব্যোমকেশ তাহাকে এক ঠেলায় বাইসিকল সমেত ফেলিয়া দিয়া বাঘের মত তাহার ঘাড়ে লাপাইয়া পড়িল। আমি মাটি হইতে উঠিয়া ব্যোমকেশের সাহায্যার্থে উপস্থিত হইয়া দেখিলাম সে প্রতিপক্ষের বুকের উপর চাপিয়া বসিয়াছে এবং 2 বজমুষ্টিতে তাহার 2 কবজি ধরিয়া আছে। বাইসিকলেখানা একধারে পড়িয়া আছে। আমি পৌঁছিতেই ব্যোমকেশ বলি, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুটো বাঁধো খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট হইতে বাহির করিয়া ভুক্তিত লোকটার হাত দুটা শক্ত করিয়া বাঁধিলাম। ব্যোমকেশ বলি, বেশ হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরও ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোনের পিন রহস্যের মেঘনাদ, বলিয়া তাহার চোখের গগল খুলিয়া লইল। অতঃপর আমার মনের অবস্থা কিরূপ হইল তাহা বর্ণনা করা নিষ্প্রয়োজন।
কিন্তু সেই অবস্থাতে থাকিয়াও প্রফুল্ল রায় হিংস্র দন্তপংক্তি বাহির করিয়া হাসিল, বলিল, ব্যোমকেশ বাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পালাব না। ব্যোমকেশ বলিল, অজিত, এর পকেটগুলো ভাল করে দেখে নাও তো, অস্ত্রশস্ত্র কিছু আছে কিনা। এক পকেট হইতে অপেরা প্লাস ও অন্য পকেট হইতে পানের ডিবা বাহির হইল। আর কিছুই না। ডিবা খুলিয়া দেখিলাম তাহার মধ্যে তখনও গোটা চারেক পান রহিয়াছে। ব্যোমকেশ বুকের উপর থেকে নামিলে প্রফুল্ল উঠিয়া বসিল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান। কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুরের শক্তিকে তুচ্ছ করতে নেই। এই শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুরসত হবে না, বলিয়া ক্লিষ্টভাবে হাসিল। ব্যোমকেশ নিজের বুক পকেট হইতে একটা পুলিশ হুইসলে বাহির কইয়া সজোরে তাহাতে ফু দিল। তারপর আমাকে বলিল, অজিত, বাইসিকলে খানা তুলে সরিয়ে রাখো। কিন্তু সাবধান, ওর ঘণ্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসিল। সবই জানে দেখছি, আপনি অসাধারণ লোক, আপনাকেই ভয় ছিল, তাই তো আজ এই ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একা আসবেন, নিবৃতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরও উচ্চ শ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। ইয়াক, গলাটা বেজায় শুকিয়ে গেছে, একটু জল পাবো কি? ব্যোমকেশ বলিল, জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় ক্লিষ্ট হাসিয়া বলিল, তাও তো বটে, জল এখানে পাওয়া যায় কোথা? কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পানের ডিবাটার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, একটা পান পেতে পারি নাকি? অবশ্য আসামিকে পান খাওয়াবার রীতি নেই, সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করিল। আমি ডিবা হইতে দুটা পান তাহার মুখে পুরিয়া দিলাম। পান চিবাইতে চিবাইতে প্রফুল্ল রায় বলিল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছা করিলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনিতেছিল, অন্যমনস্কভাবে মাথা নাড়িল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলিল, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বে না? ব্যোমকেশ বলিল। প্রফুল্ল রায় ঘোলাটে রকম হাসিয়া পুনশে জিজ্ঞাসা করিল, পুলিশে দেবে বই কি? ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবে না, বলিয়া রাস্তার উপর ঢুলিয়া পড়িল। একটা মোটর বাইক সশব্দে আসিয়া পাশে থামিল। একজন ইউনিফর্ম পরা সাহেব তাহার উপর হইতে লাফাইয়া পড়িয়া বলিল, হোয়াটসঅ্যাপ, ডেড? প্রফুল্ল রায় নিষ্প্রভ চক্ষু খুলিয়া বলিল, এ আসো ছাড়েতে দেখছি, টু লেট সাহেব, আমায় ধরতে পারলে না। ব্যোমকেশ বাবু, পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোকে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসিবার নিষ্ফল চেষ্টা করিয়া প্রফুল্ল রায় চক্ষু মুদিল। তাহার মুখখানা শক্ত হইয়া গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ আসিয়া উপস্থিত হইয়াছিল। কমিশনার সাহেব নিজে হাতকড়ি লইয়া অগ্রসর হইতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ হইতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাবস্ত বসিবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসিয়েছিলাম। খোলা জানালা দিয়া সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকিতেছিল। ব্যোমকেশ একটি বাইসিকলের বেল হাতে লইয়া নাড়িয়া চারিয়া দেখিতেছিল। টেবিলের উপর একখানা সরকারি খাম খোলা অবস্থায় পড়িয়েছিল। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলিয়া ভিতরের যন্ত্রপাতি সপ্রশংস নেত্রে নিরীক্ষণ করিতে করিতে বলিল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র যে তৈরি করা যায়, এ কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারুর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছি, এটি হচ্ছে বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের! কি ভয়ঙ্কর অথচ কি সহজ! এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। পার খেই ঘোড়া টিপলে দু কাজ একসঙ্গে হয়, ঘণ্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘণ্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে কথা হয়েছিল, শব্দে শব্দে ঢাকে, গন্ধ ঢাকে কিসে। এই লোকটা যে কত বড় বুদ্ধিমান, সেই দিন তার ইঙ্গিত পেয়েছিল।
আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, পথের কাঁটা আর গ্রামোফোন পিন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? ব্যোমকেশ বলিল, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাতসারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখ, পথের কাঁটা কি বলছে? সে খুব পরিষ্কার করে বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকছে তো সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরোহিতৈষা নয় তা সহজে বোঝা যায়। তারপর এদিকে দেখ, যারা গ্রামোফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের ওপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না যে মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন, তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কতক বোঝা যায় নাকি? তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামোফোন পিন বাইরে পৃথক হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোর লেগে যাচ্ছে। ভাগা পাথর বাইরে দুটো অংশ যেমন সহজে জোর লেগে যায়। আরেকটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরুচ্ছে, আর ওদিকে পথের ওপর কাটার মতেই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? আমি বলিলাম, হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নাড়িয়া বলিল, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটাকে। এইখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্যে তারাও জানতে পারেনি লোকটা কে এবং কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কস্মিনকালেও ধরতে পারতুম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্যে সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি, তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়। তবু সে তোমাকে চিঠি গছিয়ে দিয়ে গেল, তারপর অলক্ষ্যে তোমার অনুসরণ করলে। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার আর সন্দেহে রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হল যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করত বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এল, অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এল। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতুম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলুম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজে খবর নিতে আসবেই এ আমি জানতুম। তুমি জানতে, তবে আসবামাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়োর মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমায় খেসারত্তর দেওয়া ছাড়া আর কোনো লাভ হত না। সে যে খুনি আসামি তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে, আর সেই চেষ্টাই আমি করেছিলুম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলুম সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কয়ে বুঝলে যে আমি অনেক কথাই জানি, শুধু বুঝতে পারলে না যে তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলে যে আমার বেঁচে থাকা নিরাপদ নয়, তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করলে গেল যেন রাত্রে রেসকোর্সের পাশের পথ দিয়ে যাই। সে জানত একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিচে যাব। কিন্তু একটা বিষয়ে তার খনকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গ তুললে, কিন্তু পুলিশের নামে আমি এমনি চটে উঠলুম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খায়ায় লিখে রাখলে।
বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেললে। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, একথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিল বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কি না। তিনি বলেছিলেন বাইসিকেলের ঘণ্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের ওইখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাটার চিঠি যখন পড়লুম, এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম চিঠিতে একটি কথা পেয়েছি। সে কথাটি কি জানো? বাইসিকেল। বাইসিকেলের কথা কেন যে তখন পর্যন্ত মাথায় ঢোকেনি এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসিকেল ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করবার আর দ্বিতীয় উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসিকেল পড়ল। বাইসিকেল আরোহী তোমাকে সরে যাবার জন্য ঘণ্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল। তুমিও মাটিতে পড়ে পটলোৎপাটন করলে। বাইসিকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দুহাতে হ্যান্ডেল ধরে আছে, অস্ত্র ছুড়বে কি করে। তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিল। তিনি পড়বামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেলে না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়, কারণ তার বাইসিকেল বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসেনি বলিয়া ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করিতে লাগল। টেবিলের উপর হইতে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়িয়া আমার পায়ের কাছে পড়িল। সেখানে তুলিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া আমি জিজ্ঞাসা করিলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? ব্যোমকেশ বলিল, অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষে থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন, যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যা হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাব তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে, তার ব্যবস্থা তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকরা লাশ দেখতে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে ইয়ো শহরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায় নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন, এই ঘণ্টিটি ফেরত দিতে হবে, এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। আমি হাসিয়া বলিলাম, ওটার ওপর তোমার ভারী মায়া পড়ে গেছে না, কিছুতেই ছাড়তে পারছে না। ব্যোমকেশও হাসিয়া ফেলিল, সত্যি 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘণ্টিটা বকশিস করেন, আমি মোটেই দুঃখিত হয় না। যা হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইলি। কি ভুলে গেলে? সেই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখব ভেবেছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলিয়া ব্যোমকেশ সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করিয়া রাখিয়া আসিল। সে ফিরিয়া আসিলে আমি তাহাকে একটা প্রশ্ন করিলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি বল, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, জানা এবং না জানার মাঝাখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনা রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলিয়া উঠিল, তুমি কি মনে কর প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেতে তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনিভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ ইয়া রহিলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়া যে কোথায় গিয়া পৌঁছতে পারে তাহা দেখিলে বিস্মিত না হইয়া থাকা যায় না। চিঠি, হ্যাঁ, ডাক পিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়া গেল। ব্যোমকেশ খাম খুলিয়া
ভিতর হইতে কেবল একখানা রঙিন কাগজের টুকরা বাহির করিল। তাহার উপর একবার চোখ বুলাইয়া সহাস্যে আমার দিকে বাড়াইয়া দিল। দেখিলাম শ্রী সতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানি 1000 টাকার চেক।